গুড মর্নিং। আজ 25শে এপ্রিল 2026 রবিবার। আমরা একটা রবিবার ছুটির দিন দেখে সকাল সকাল বেরিয়ে পড়েছি। গ্রীষ্মের প্রবাহ দাবদাহের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন পর্বে, নতুন গন্তব্যে, নতুন জায়গায়। ঘোষবাড়ি একটা ঐতিহ্যশালী একটি বাড়ি এবং সেই বাড়িকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তো সেই ঘোষবাড়ি পর্যটন কেন্দ্রটাই আমরা আজকে এক্সপ্লোর করব। আমার পেছনে যেটা সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘোষবাড়ির বসত বাড়ি। ওনাদের বংশধরেরা এখানে এখনও বসবাস করছে। আর আমি এই মুহূর্তে ঘোষবাড়ির একদম সামনেই রয়েছি। আর এখানটা খুব সুন্দর একটা সেই তখনকার দিনের আভিজাত্য বজায় রাখার জন্য সেই রয়্যাল সেট আপ করে রাখা রয়েছে। তো এখানে একটা খুব সুন্দর কাঠের দোলনা রয়েছে, সেই দোলনাতে আমি বসে পড়েছি এবং আশেপাশে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। তো আমার সাথে আজকে চলুন, আপনারাও এক্সপ্লোর করবেন এই সুন্দর জায়গাটি। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা প্রচণ্ড রয়্যাল একটা ব্যাপার, কিন্তু এই রয়্যাল সেট আপের মতো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানটায় করা হয়েছে। এই হচ্ছে ঘোষবাড়ির অন্নদান। এখানে প্রতিদিন ঘোষবাড়ির পক্ষ থেকে ক্ষুধার্তদের জন্য বিনামূল্যে অন্নদান পরিষেবা করা হয়। এই এরিয়াটা দেখে মনে হচ্ছে যে এটা একটা নাট মন্দির। আর এখানে নাট মন্দির, এই জায়গাটাতে ঘোষবাড়ির তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হরিনাম উৎসব হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এখানে একটা রেপ্লিকা রাখা রয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি পার্থ সারথি কৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধের সময় যে কথাগুলো বলেছিল, যেগুলো পরবর্তীকালে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে পাই, সেই বাণীগুলো, কৃষ্ণের বাণীগুলো যে কৃষ্ণ অর্জুনকে বলছে, তো সেই রেপ্লিকাটাই শ্রীমদ্ ভাগবত গীতা এবং সহ কৃষ্ণ এবং অর্জুন ওনাদের প্রতিকৃতি রূপে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা বেসিক্যালি পুরোটাই ঠাকুর দালানের মতোই লাগছে। দেখে তো মনে হচ্ছে এটা ঠাকুর দালানই, কারণ এখানেই সম্ভবত এই ঘোষবাড়ির যে দুর্গোৎসব বা দুর্গাপুজো, এই পুজোটি এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ ভেতরে দুর্গা প্রতিমাও রাখা রয়েছে। এখানে যে দুর্গা প্রতিমাটা রাখা রয়েছে খুব সুন্দর লাগছে। ছোট্টর মধ্যে মা দুর্গার কোলে দুই মেয়ে, লক্ষ্মী এবং সরস্বতী, এবং মা দুর্গা যেরকম সিংহের উপর অধিষ্ঠান করে সেরকমই রয়েছে। এবং পাশে গণেশ কার্তিককে আমরা জেনারেলি কি দেখি, কার্তিক এই পাশে থাকে, গণেশ এই পাশে থাকে, কিন্তু তা নয়। গণেশ কার্তিক দুই ভাই একসঙ্গে একদম হাত ধরে রয়েছে এবং তাদের বাহনগুলো ছোট ছোটভাবে এক জায়গার মধ্যে রয়েছে। জেনারেলি এই ধরনের মূর্তি আমরা দেখি না। আমাদের সাজে যেরকম দুর্গা প্রতিমা বললে বুঝি যে একসঙ্গে এক চালার মধ্যে মা দুর্গা থাকবে, দুপাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এভাবে থাকবে, কিন্তু এখানে একটু অন্যরকম ভাবে রয়েছে। খুব ভালো লাগলো মা দুর্গাকে এইভাবে দেখতে। পুরোটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আঁকা রয়েছে, সেই পুরোনো দিনে যখন জমিদার বাড়িতে নহবত বসতো এবং দুর্গাপুজোর সময় বিশেষ করে সবাইকে প্রসাদ বিতরণ করা হতো, এই ধরনের ছবির মাধ্যমে, সেই আঁকার মাধ্যমে সেই জিনিসগুলোকে বুঝিয়ে বা ফুটিয়ে তোলা হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে। আসলে ঘোষবাড়ি একটা আভিজাত্য রয়েছে, সেই আভিজাত্যকে এখনও ওনারা ধরে রেখেছেন এবং সেটাই তাদের কাজকর্মের মাধ্যমেও ফুটে উঠেছে। এই জায়গাটা ঠাকুর দালানের ভেতরটা, যে মণ্ডপটার ভেতরটা, এখানটায় কিছু বেতের চেয়ার রেখে দেওয়া রয়েছে। বেতের চেয়ার দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা রয়েছে। তো আপনারা আসলে চাইলে একটু ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছেন, একটু জিরিয়ে নিতে পারবেন এই বেতের চেয়ারগুলোতে বসে। এখানে ঘোষবাড়ির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, আইনি পরিষেবা এবং খুব স্বল্প মূল্যে ওষুধেরও ব্যবস্থা রয়েছে এবং উপরে বিনামূল্যে জিমেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে নিজেরাই জিমের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, জিম করতে পারবেন। ঘোষবাড়িতে প্রবেশ করতে একদম প্রবেশদ্বারে যেই সাদা বাড়িটি রয়েছে, সেটা হচ্ছে এখন নতুন করে তৈরি করা ঘোষবাড়ি, যেটা ওনাদের বসত বাড়ি। আর এইটা হচ্ছে পুরাতন ঘোষবাড়ি, ঘোষবাড়ির পুরনো আগের যারা বংশধরেরা ছিলেন, ওনারা এখানেই আগে বাস করতেন। তো এখন ওনারা এখানে বাস করছেন না, এটাকে নতুন করে একটা সেট আপ কিছু একটা তৈরি করা হয়েছে। তো চলুন আমার সাথে ভেতরে প্রবেশ করে দেখা যাক।
এই পুরাতন ঘোষবাড়িটি নতুনভাবে সুসজ্জিত হয়ে উঠছে। তার কারণ হচ্ছে সম্ভবত আর কিছুদিন পর থেকে এই ঘোষবাড়িতে এখানে থাকবারও ব্যবস্থা করা হবে, সেই রকমই এখানে সেট আপ তৈরি করা হচ্ছে। ভেতরে প্রবেশ করার পর এই রুমগুলোতে মানে এখনও কিছু রাখা হয়নি, বাট যেটা সেট আপ করা হচ্ছে, যেরকম দেখতে পাচ্ছি একটা আয়না রাখা রয়েছে বা যেইভাবে তৈরি করা হয়েছে, এখানে সম্ভবত থাকবার ব্যবস্থা করা হচ্ছে। এই হচ্ছে পুরনো দিনের ড্রেসিং টেবিল। আগে যেরকম জমিদার বাড়িতে ড্রেসিং টেবিল হতো, সেই রকম ড্রেসিং টেবিল এখানেই রাখা রয়েছে। সম্ভবত এখানে যেহেতু থাকবার ব্যবস্থা করা হচ্ছে, হয়তো এই ড্রেসিং টেবিলটাই ভেতরে রাখা হতে পারে। পুরনো ঘোষবাড়ির নিচের তলাটা তো দেখলাম, এবার নিচের তলা ঘুরে দেখার পর উপরের তলাটা দেখছি যে কি রয়েছে। নিচের তলার মতো উপরের তলাটা অনেকটাই দেখছি যে সুসজ্জিত হয়ে গেছে। আর এখানে খুব সুন্দর সেই পুরনো দিনের যে জমিদার বাড়িতে খাটগুলো আমরা দেখতাম, আমরা বেসিক্যালি এগুলো সিনেমাতে দেখেছি, এখানে একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের খাট এখানে রাখা হয়েছে। আপনারা যারা এখানে থাকবার জন্য আসবেন, এই খাটটি আপনারা থাকতে পারবেন। ঘোষবাড়ির অনেকটা ভেতরে প্রবেশ করে ফেলেছি। ভেতরে প্রবেশ করার পরে এই জায়গাটাতে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। বিকেল বেলা হলে এখানে সবাই মিলে এসে খাবার দাবার নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারে। আপনাদের যদি কোনো অনুষ্ঠান থাকে, মানে বার্থডে হোক বা কোনো কিছু সেলিব্রেশন হোক, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা সেই সেলিব্রেশনের অনুষ্ঠানটাও এখানে অনুষ্ঠিত করতে পারবেন, কারণ খুব সুন্দরভাবে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই মুহূর্তে যেহেতু লোকজন নেই, খুব ফাঁকা ফাঁকা, প্রচণ্ড অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে, মানে এতটাই টেবিলগুলো ধুলো হয়ে রয়েছে যে আমার হাত দিতেও খুব ভয় লাগছে যে এতটাই ধুলো। কোনো কিছু অনুষ্ঠান হবে বা সেলিব্রেশন হবে, সেই সময় নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন করেই আপনাদের জন্য প্রেজেন্ট করে তোলা হবে। আমি যে জায়গাটাতে বসে রয়েছি, এইটা বেসিক্যালি হচ্ছে ঘোষবাড়ির পিকনিক স্পট। এখন পিকনিক হচ্ছে না, কিন্তু শীতকালে আপনারা আসলে এই যে পুরো যে এরিয়াটা রয়েছে, এই এলাকা জুড়ে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। আর এছাড়া এখানে অনেক খাবারের দোকান রয়েছে, মেলার মতো একটা ভাইবস রয়েছে। সেই মেলা প্রতিদিন বসে, শুধুমাত্র যে কোনো উৎসব বা কোনো কিছু অকেশন উপলক্ষেই মেলাটা থাকে সেটা তেমন একটা নয়। এই মেলা প্রতিদিন থাকে, কিন্তু আপনারা যদি বিকেল দিকে আসেন তবে সেই সময়ে, ধরুন 4টে থেকে 5টা, সেই সময়টা থেকে সেই মেলার ভাইবসটা আপনারা পেয়ে যাবেন। আমরা অনেকটা আগে এসেছি, সেই জন্য এখন দোকানপাটগুলো অনেকটাই বন্ধ। এইটা হচ্ছে বেসিক্যালি পুরোপুরিভাবে ঘোষবাড়ি পার্ক। খুব সুন্দরভাবে এখানে বিনোদনের ব্যবস্থা করা আছে। শুধুমাত্র যে ছোট ছোট কচি কাচাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে তা নয়, কচি কাচাদের তো অপরন্ত ব্যবস্থা রয়েছে, মানে কি রাইডস নেই এখানে, সব রকমের রাইডসের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বড়দেরও বিনোদনের ব্যবস্থা রয়েছে, মানে সব রকম এই ঘোষবাড়ি পার্কের ভেতর ব্যবস্থা রয়েছে। আমরা সকাল থেকে এসছি, পুরোটা কতটা আমরা ঘুরে শেষ করতে পারবো জানা নেই, তাই আপনাদেরকেও রেকমেন্ডেশন রইল, পুরোটা ঘুরতে হলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে। এখনও ভেতরে যেগুলো বড় বড় খাবারের রেস্তোরাঁ রয়েছে, সেগুলো এখনও না খুললেও ছোটোখাটো আপনারা পানীয়, মানে ধরুন কোল্ড ড্রিঙ্কস, চিপস, এই ধরনের খাবার দাবার পেয়েই যাবেন অনায়াসে। মিশরে না গিয়েও মিশরীয় সভ্যতার আস্বাদ নিতে চাইছেন, কলকাতার খুব কাছেই এই ঘোষবাড়ি পার্কের মধ্যেই রয়েছে এই মিশরীয় স্থাপত্যের একটি নিদর্শন। এখন আপাতত বন্ধ রয়েছে, 4টের সময় খুলবে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব 4টের সময় ভেতরে প্রবেশ করার। এখানে টিকিট রয়েছে, টিকিট না কেটে ভেতরে প্রবেশ করা যাবে না। টিকিট কাটার পর টিকিটের কত মূল্য বা কী বৃত্তান্ত, ভিতরে কি আমরা দেখতে চলেছি, সবটাই আপনাদেরকে জানাচ্ছি। এই গ্রীষ্মে মিশরীয় সভ্যতার আস্বাদ নিতে চাইলে অবশ্যই একবার ঘোষবাড়ি পার্ক ঘুরে দেখে নিতে পারেন। এই মিশরীয় সভ্যতার পিরামিডের অন্দরমহলে অনেক কিছু দেখার আছে। এই ভিডিওতে সবটা তুলে ধরলে ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাবে, তাই এই সম্পর্কিত পৃথকভাবে আরেকটি ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। চলুন
ঘোষবাড়ির বাকি দর্শনীয় স্থানগুলো দেখতে থাকুন। ঘোষবাড়ি পার্কের ভেতর দিয়ে একদম সোজা এগিয়ে আসলি ভেতরে পুরো সারি সারি আম বাগান, মানে পুরোটাই হচ্ছে আম গাছ দিয়ে ভরা। এবং গ্রীষ্মকাল, এই সময় গাছে আম ধরেছে, সদ্য আম ধরে রয়েছে এবং আম পড়েও রয়েছে, সবাই আম কুড়োচ্ছে। মানে এই আম বাগানের সেই যে ছোটোবেলাকার ফিলিংসটা, মানে গ্রামের দিকে যেরকম হতো যে আম বাগানে আম পড়ছে, ঝড়ের সময় আম কুড়োচ্ছে, সেই ভাইবসটা, সেই ফিলসটা নিতে চাইলে আপনারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করতে পারেন। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওয়েলকাম টু ঘোষবাড়ির পাখিরালয়। পাখিরালয়ে আমরা প্রবেশ করেছি। আমবাগানের ভেতর দিয়ে আসলেই খাঁচা ভর্তি সারি সারি এখানে পাখি রাখা হয়েছে। বিভিন্ন প্রকারের টিয়া পাখি রয়েছে, সবুজ, হলুদ, নীল একসঙ্গে মিশ্রিত কিছু রং। এখানে বিভিন্ন রঙের টিয়া পাখি রয়েছে। সকালবেলা তেমন বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি, সেইভাবেই আমরা আসিনি। তো এখানেও মোটামুটিভাবে অনেক স্টলই খোলা আছে, কিন্তু এগুলোতে যেইভাবে আমরা মেন কোর্সে যে সমস্ত খাবার দাবার সেগুলো এখন পাওয়া যাবে না, বিকেল 4টে নাগাদ থেকে পাওয়া যায়। মোটামুটিভাবে চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট এগুলো পেয়ে যাবে। তো এরকমই একটা স্টল থেকে আমরা পার্কের ভেতর থেকে ম্যাগি পেয়েছি। এখানে ম্যাগি, টোস্ট এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ম্যাগির 1 প্লেটের দাম পড়েছে 25 টাকা। ফাইনালি আমরা ঘোষবাড়ি গির্জাঘরের সামনে প্রবেশ করে ফেলেছি। দুপাশ জুড়ে হচ্ছে সূর্যমুখী ফুল আর মাঝখানে হচ্ছে গির্জাঘর, ঘোষবাড়ি গির্জা। তো আমরা গির্জাতে প্রবেশ করব। দূর থেকে দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। মানে আমি এখানটায় জাস্ট এসে দাঁড়ানোর পর জাস্ট লাইক এ ওয়াও, মানে এই ধরনের একটা ফিল হচ্ছে, কারণ দুপাশ জুড়ে হচ্ছে সূর্যমুখী ফুল। আমরা এত কাছ থেকে এত সুন্দরভাবে সূর্যমুখী ফুল জেনারেলি আমাদের দেখা হয় না। এখানে এত সুন্দর করে সূর্যমুখী চাষ হয়েছে, খুব ভালো লাগছে এটা দেখে। আর মাঝখানে সাদা গির্জা। আমরা গির্জাঘরের ভেতর প্রবেশ করে ফেলেছি। ভেতরটা অসম্ভব সুন্দর, মানে পুরোটা সাদা স্থাপত্য দিয়ে তৈরি করা, এত ভালো লাগছে দেখতে। আর সব পাথরের মূর্তি দিয়ে সাজানো। প্রভু যিশু এখানে অধিষ্ঠান করছেন। প্রভু যিশু 2 হাত তুলে যেন মনে হচ্ছে ভক্তদের আশীর্বাদ করছেন। খুব সুন্দর একটা মায়াবী মুখটা প্রভু যিশুর। আমরা জেনারেলি যেইভাবে প্রভু যিশুকে দেখি যে ক্রুশবিদ্ধ অবস্থায়, সেই অবস্থায় নেই। নর্মালি প্রভু যিশুর আমরা মূর্তি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে ভেতরে প্রবেশ করতে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। প্রভু যিশুর মাঝখানে এবং 2 পাশ জুড়ে রয়েছে এরকম সাদা পাথরের মূর্তি। সাদা পাথরের মূর্তি দিয়ে পুরো গির্জাঘরটাকে সাজিয়ে তোলা হয়েছে। সাদা পাথরের মূর্তি রয়েছে। আরেকটু দূরে এগিয়ে গেলেই আরেকটা হচ্ছে সাদা পাথরের মূর্তি। এরকম সাদা পাথরের মূর্তি আমরা পুরো দুপাশ জুড়ে দেখতে পাচ্ছি। আর মাঝখানে রয়েছে প্রভু যিশুর মূর্তি। এখানে প্রতি রবিবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে। খুব সুন্দর একটা দৃশ্য আমাদের এই মুহূর্তে ক্যামেরাবন্দি হলো, যে এখানে মৌমাছি সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করছে। এত ভালো লাগছে যে এই দুপাশ জুড়ে সূর্যমুখী ফুল, আর এই মাঝখানে কি সুন্দর দেখুন, দুটো মৌমাছি মধু সংগ্রহ করছে। ফুলের জায়গায় মৌমাছি থাকবে, মধু সংগ্রহ করবে, এটাই তো স্বাভাবিক। এবং আপনাদেরকে যেরকম বারবার বলেছি যে আমাদের 1 ডে ট্যুরগুলোতে একটা টার্গেটই থাকে যে প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতার মেলবন্ধন। এখানেও দেখুন তার অন্যথা হয়নি। প্রথমেই দুর্গা দালান, সমস্তটা কিছু একটা আধ্যাত্মিক পরিবেশ, কিন্তু তার মধ্যে রয়েছে প্রকৃতির ছোঁয়া। আর এই প্রকৃতির মাঝখানে খুবই সুন্দর ঘোষবাড়ি গির্জা। এই মুহূর্তে আমরা রয়েছি বাইপাস ধাবাতে। এটা কিন্তু সেই কলকাতার বাইপাস ধাবা নয়, ঘোষবাড়ি পার্কের ভেতরেই রয়েছে একটি বাইপাস ধাবা। একদম ধাবার স্টাইলে সেট আপ করা রয়েছে। আমরা গেটের সামনে দেখতে পাচ্ছি এন্ট্রিতে যেরকম হাইওয়েতে লেখা থাকে যে এত কিলোমিটার বর্ধমান বা এত কিলোমিটার দুর্গাপুর, তারপরে এত কিলোমিটার দিল্লি, সেই রকমভাবে একটা সেট আপ তৈরি করা রয়েছে। আমরা যেই রাস্তাটা দিয়ে চার্চে চলে গেলাম, চার্চে যাওয়ার পথেই বাঁদিকেই এই বাইপাস ধাবাটা পড়বে। তো আমরা এই ধাবা দেখে এখানে
যেহেতু সমস্ত লাঞ্চ করার সেইভাবে কোনো ব্যবস্থা হয়ে ওঠেনি, কারণ দোকান তো রয়েছে অজস্র, কিন্তু সেগুলো খুলবে হচ্ছে বিকেল দিক করে। তো এখানে খাবার এখন পাওয়া যাচ্ছে, তো আমরাও অর্ডার করে নিলাম 1 প্লেট এগ চিকেন চাউমিন, যার মূল্য পড়েছে 130 টাকা। তো কোয়ান্টিটি হিসেবে দেখছি ঠিকই আছে, আর সঙ্গে যথেষ্ট পরিমাণ স্যালাড দিয়েছে, 2 রকমের সস দিয়েছে। তো এবার খেয়ে দেখবো যে এখানকার মানে ঘোষবাড়ি পার্কের যে বাইপাস ধাবা, সেই বাইপাস ধাবার টেস্ট কেমন। সো লেটস ট্রাই। মোটামুটি ঠিকই আছে। আমার কাছে চিকেনটা মনে হলো যেন আমার কাছে খুব একটা ভাবে ফ্রেশ নয়, কারণ সফটনেস ব্যাপারটা নেই, মানে একটু হার্ড ব্যাপারটা রয়েছে। বাকি কোয়ান্টিটি হিসেবে বা টেস্ট হিসেবে ঠিকই আছে। এখানটাতে অনেকগুলো ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে, তো সম্ভবত এটা ভবিষ্যতে থাকবার ব্যবস্থা করা হতে পারে। আপাতত কটেজগুলো বন্ধ অবস্থাতেই রয়েছে। জায়গায় জায়গায় এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, তাই কোনো রকম কোনো অসুবিধে হবে না এখানে পুরো একটা দিন সময় কাটাতে। লেকের ধারে বোটিং এর ব্যবস্থা রয়েছে। বোটিং আপনাদের পার হেড পড়বে 30 টাকা করে। 25 মিনিট আপনারা এই লেকের মধ্যে বোটিং করতে পারবেন। বোটিং দেখে নিজেদেরকে লোভ সামলাতে পারলাম না, বোটিং এ চেপে পড়লাম, এবং বোটিং করতে আমার স্পেশালি খুব ভালো লাগে, তো আমিও বোটিং করছি। এবং আপনারা আসলে আমাদের রেকমেন্ডেশন রইল ঘোষবাড়ি পার্কে অবশ্যই এই বোটিং এর আনন্দটা নেবেন, কারণ 30 টাকা সত্যি এখনকার দিনে সত্যি খুব স্বল্প মূল্যেই এখানে বোটিং এর ব্যবস্থা আছে। তো এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, মোটামুটি 3:30 বেজে পার হয়ে গেছে। এই সময়টার দিকে আসলে আপনারা বোটিং এর আনন্দ নিতে পারবেন। গ্রীষ্মের দাবদাহের মধ্যে ঠিকই আছে, দুপুরবেলা বোটিং করাটা খুবই চাপ হয়ে যেত, এখন অনেকটা রোদ পড়ে গেছে, তো এই সময় বোটিং করার মজাটাই আলাদা। আমি বলবো যে এই জায়গাটা স্পেশালি বিকেলবেলার ভাইবসটা সত্যি, কেন বিকেলবেলা জমজমাট হয়, কারণ বিকেলবেলার মানে বিনোদনের সমস্ত ব্যবস্থাটা ঢেলে সাজিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই ঘোষবাড়িকে, সত্যি খুব মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো একটা জায়গার মধ্যে একদিনে একসাথে অনেক কিছু ঘুরে দেখা যাচ্ছে, যেরকম লেকের জলে বোটিংয়ের আনন্দ নেওয়া যাচ্ছে, সেরকম পার্কে যা যা থাকে, মেলায় যা যা রাইডস থাকে, সবটাই এখানে রয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, এখানে ক্রিকেট খেলা খেলতে পারবে। খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে বোটিংয়ের ব্যবস্থাপনা করা হয়েছে। 25 মিনিট মানে অনেকবার রাউন্ড দেওয়া হয়ে যাবে, কারণ 25 মিনিট প্রয়োজনই পড়ে না পুরোটা কভার করতে। বোটিং করতে করতে বাঁ পাশে খুব সুন্দর সুন্দর অনেকগুলো রাজহাঁস দেখতে পেলাম, খুব ভালো লাগছে। রাজহাঁস বর্তমানে স্থলেই রয়েছে, জলে নেই। আমরা রয়েছি, আমরা নৌবিহারের আনন্দ নিচ্ছি। এখন বিকেল 5টা বেজে গেছে, আর পুরো ঘোষবাড়ি পার্ক সেজে উঠেছে একদম আলো ঝলমলে। যেই বিকেলবেলার যে সান্ধ্যকালীন ভাইবসটা, সেটা পুরোপুরিভাবে এখানে সেজে উঠেছে। আর এখানে যেরকম বললাম, প্রতি বছর মানে বছরের প্রতিটা দিনই এখানটা এমন জাঁকজমকভাবে থাকে, এবং পুরোপুরি মেলায় আমরা যে সমস্ত রাইডসে চড়ি, সেই সব কিছু রাইডসের এখানে ব্যবস্থা রয়েছে। ঘোষবাড়ি পার্ক অলওয়েজ এখানে মেলা চলছে, শুধুমাত্র যে কোনো একটা বিশেষ উৎসব বা কোনো কিছু অনুষ্ঠান উপলক্ষে তা নয়, প্রতিদিনই এখানে মেলা থাকে। তো আজ তো রবিবার, আরও লোকজন এসছে, তো আমরা আপনাদেরকে বলবো আপনারা আসলে এই বিকেল দিকটা আসলে এই মেলার ভাইবসটা আপনারা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। কিন্তু পুরোটা যদি মানে ঘোষবাড়ি পার্কটা পুরোটা ঘুরে দেখতে হয়, তাহলে একটু আগে আসাই ভালো, না হলে একদিনে পুরোটা কমপ্লিট করা সত্যি খুব দুষ্কর ব্যাপার, কারণ এইটা অ্যাপ্রক্সিমেটলি 200 একর জমি হবে, এবং আমার মতে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোনো প্রাইভেট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে। 5 বছরের মধ্যে অলরেডি অনেকটাই গড়ে উঠেছে ঘোষবাড়ি পার্ক পর্যটন কেন্দ্র হিসেবে। এখনও অনেক সংস্কার হচ্ছে, অনেক কাজ চলছে। আরও যত দিন এগোবে আমরা আরও সুন্দরভাবে এই পর্যটন কেন্দ্রকে খুব সুন্দরভাবে চোখের সামনে দেখতে পাবো। ঘোষবাড়ি পার্কের অন্দরমহলে কি নেই, প্রতিদিনের নিত্যদিনের সবজি বাজার যা লাগে এখানে পেয়ে যাবেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে লাউ, এঁচড়, তরমুজ, গাজর, যা যা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় রান্নার খাবারের সবজি, সেই সবজিগুলো এখানে খুব সুন্দরভাবে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। এখানে যা দেখছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, মানে নিত্যদিনের বাজারে যা যা প্রয়োজন সবটাই পাওয়া যাচ্ছে। আর আমাদের কলকাতার
যেই বাজার দর রয়েছে তার থেকে কিন্তু এখানে 2-3 টাকা কমই পাওয়া যাচ্ছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি জ্যোতি আলু আমাদের কলকাতায় 10 টাকা কেজি, এখানে পাওয়া যাচ্ছে 8 টাকা। আদা 10 টাকা সহ এখানে পাওয়া যাচ্ছে 7 টাকা। এই হচ্ছে গরিবের হাট। এখানে খুবই স্বল্প মূল্যে, মানে যারা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে তাদের জন্যই ঘোষবাড়ির এই উদ্যোগ। এখানে নিত্যদিনের যা যা প্রয়োজনীয় আমাদের রান্নাঘরের তেল, আটা, নুন, চিনি যা যা দরকার আমাদের রোজগারের, সেইগুলো খুবই এখানে মানে অনেকটা ছাড়ে পাওয়া যাচ্ছে এই গরিবের হাট থেকে। মোটের উপর এই ঘোষবাড়ি পার্কে আসলে আমাদের যা যা প্রয়োজন, জামা কাপড়, জুতো, যা দরকার সবটা এই একই জায়গায় একই স্থান থেকে পেয়ে যাবেন। বছরের প্রতিটা দিনই এখানে মেলা থাকে, মেলা কখনোই চলে যায় না। আপনারা আসলে প্রতিদিন এই মেলার ফিলটা নিতে পারবেন। মেলাতে যা যা থাকে, ছোটদের রাইডস, বড়দের রাইডস, বড়দের নাগরদোলা, ব্রেক ডান্স, যা যা রয়েছে সবটাই পাওয়া যাবে। তাছাড়া হরেক মাল, আচার, মকটেল, লস্যি, যা যা মেলায় আমরা পেয়ে থাকি, যা যা মেলাতে পাওয়া যায় সবটাই এখানে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। এই ছিল পুরোটা ঘোষবাড়ি। আমরা যথাসাধ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সময় মতো, সময় অনুসারে যতটা আপনাদেরকে তুলে দেখানো যায়। কারণ ঘোষবাড়ি অঞ্চলটা আপনাদেরকে বললামই অ্যাপ্রক্সিমেটলি 200 একর জমি। পুরোটা তো ঘোরা মানে অসম্ভব ব্যাপার, মানে হাতে সময় নিয়ে আসলেও সময় কম পড়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। তো যাই হোক, একটা জায়গায় একই স্থানে চার্চ, মন্দির, এত সুন্দর কিছু পার্কের ব্যবস্থা রয়েছে, বিনোদনের বিভিন্ন রকম ব্যবস্থা, মেলা, সবটা একই দিনে একসাথে। আর এই ঘোষবাড়ির পার্ক কিভাবে আসবেন জেনে নিন। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যমপুর স্টেশনে। আমরা শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম হাসনাবাদ লোকাল। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল 1 ঘন্টা অন্তর অন্তরই আপনারা পেয়ে যাবেন এবং হাসনাবাদ লোকাল ধরে এই মধ্যমপুর স্টেশনে নামতে পারবেন। এবার মধ্যমপুর স্টেশন থেকে আমরা স্টেশনের বাইরে গিয়ে টোটো করব। আমাদের টোটোর একদম এখানে স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে ঘোষবাড়ির কাছেই। আর এখান পর্যন্ত আমাদের আসতে টোটো ভাড়া পড়েছে 15 টাকা জনপ্রতি। এবার এই হচ্ছে ঘোষবাড়ির টোটো স্ট্যান্ড। সুন্দরভাবে এখান থেকে মানে কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে, টোটোর ব্যবস্থা রয়েছে, পাশে টোটোর ভাড়া চার্টও দিয়ে দেওয়া হয়েছে এবং ট্রেনের সময়সূচিও দেওয়া রয়েছে, তাই কোনো রকম কোনো অসুবিধে হবে না।